বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। সাইডলাইনে ইউনূস মোদি বৈঠক হতে পারে আগামীকাল। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে দুর্ভাগ্যজনক হবে বলছে বিএনপি। ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে দলে যোগ দেওয়ার আহ্বান লেবার পার্টি। আমরা আশা করি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন কোয়ার্টারে। আমি আশা করি সেখানে সরকারকে অত্যন্ত নিবিড় দৃষ্টি রাখতে হবে। নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সময় দিতে চান, এরকম কিছু প্রশ্ন উঠেছে। তা না হলে উনি রোডম্যাপ দিতে বিলম্ব করছেন কেন? তারাই যদি আবার রাজনৈতিক দল করে তাহলে তো সেই দলটি আলাদা একটা সুযোগ সুবিধা পাচ্ছে এবং পাবে, এটাই বাস্তবতা। আমি মনে করি ছাত্রদেরই উচিত নিজেদের থেকে সরে যাওয়া। ইসরায়েলি বর্বরতায় আরও ৭৭ ফিলিস্তিনি প্রাণহানি, অধিকাংশই নারী ও শিশু। গাজা থেকে পাল্টা রকেট হামলা, ভূপাতিতের দাবি তেল আবিবে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সকাল ৮টা ৫৫ ব্যাংককের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন। এরই মধ্যে থাইল্যান্ডে বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয়েছে ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি। এই চুক্তিতে সই করেছেন ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী ২ বছরের জন্য বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এদিকে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান এই তথ্য জানান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে খলিলুর রহমান জানান, ৪ এপ্রিল শুক্রবার রাতে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে দাবি কিছু রাজনৈতিক দলের। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে এই সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নেতারা। বলছেন তা না হলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বিলম্ব কেন? বিএনপি নেতারা বলছেন সরকার নিরপেক্ষতা হারালে তা দুর্ভাগ্যজনক হবে। সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে দলে যোগ দেওয়া উচিত বলছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নিরাপত্তা বিধান করিব। জুলাই অভ্যুত্থানের পর ৩ ছাত্র প্রতিনিধি যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। রাজনীতিতে ছাত্রদের সম্পৃক্ততার বিষয়টি যখন স্পষ্ট হচ্ছিল, তখন পুরনো দলগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। এনসিপির আত্মপ্রকাশে পদত্যাগ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনও সরকারে আছে ২ ছাত্র প্রতিনিধি। এমন অবস্থায় সরকারের প্রভাব বিস্তারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করে বিএনপি। আমরা আশা করি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন কোয়ার্টারে। আমি আশা করি সেখানে সরকারকে অত্যন্ত নিবিড় দৃষ্টি রাখতে হবে। এটা দুর্ভাগ্যজনক হবে এবং এটা হলে আবার অন্য ধরনের প্রশ্ন উঠতে পারে। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না সরকার, এমন প্রশ্নও করছেন নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা হয়তোবা কোনো নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সময় দিতে চান, এরকম কিছু প্রশ্ন উঠেছে। আমরা করছি না, এটা জনগণের পক্ষ থেকে এরকম কিছু কিছু প্রশ্ন ওঠা শুরু করেছে। তা না হলে উনি রোডম্যাপ দিতে বিলম্ব করছেন কেন? ওনার বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা যাচ্ছে না। নির্বাচনের কথা বললেই তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করে, তাদের মধ্যে একটা সংশয় কাজ করে। তাহলে তারাই তো একটা অনৈক্যের সৃষ্টি করছে, তারাই কিন্তু আবার ফ্যাসিস্টের জন্য পথ উন্মুক্ত করে দিচ্ছে। যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো যাতে না উঠে এবং এটা যাতে সকলের মনের মধ্যে, আমরা যদি বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, এটা আমরা সকলকে ধারণ করতে হবে। রাজনৈতিক নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। সরকারের অংশ থেকে যারা একটি রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেই জিনিসটা দৃশ্যমান, মানুষ বোঝে। তো এই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে।
যে তাদেরকে যেন জনগণ মনে করে যে এই সরকার সত্যিকার একটি নিউট্রাল গভর্নমেন্ট, এনারা কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কার্যক্রম করছে না, কোনো কর্মপরিকল্পনা নিচ্ছে না। এটা পরিষ্কার করতে হবে সরকারকে। তিনি ছাত্রদের পক্ষ নিলে এদেশের রাজনৈতিক সমস্ত শক্তি এটাকে ভিন্নভাবে দেখবে, যা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং ছাত্ররা যদি ক্ষমতায় থাকে, তাহলে তারাই যদি আবার রাজনৈতিক দল করে, তাহলে তো সেই দলটি আলাদা একটা সুযোগ সুবিধা পাচ্ছে এবং পাবে, এটাই বাস্তবতা। আমি মনে করি ছাত্রদেরই উচিত নিজেদের থেকে সরে যাওয়া। নিরপেক্ষতা রক্ষায় বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সংযুক্ত ছাত্র প্রতিনিধিদেরও অপসারণ করা উচিত বলেও মনে করে দলগুলো। তারাও আজকে দেখেন নতুন রাজনৈতিক দল একটা হয়েছে, আরও বেশ কয়েকটি পাইপলাইনে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এখনও কাটেনি ঈদের আমেজ, অনেকেই ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন। এর মাঝে আবার কেউ কেউ জরুরি কাজে ফিরছেন রাজধানীতে। ঈদের ছুটিতে সবসময়ই প্রচুর কর্মজীবী মানুষ ঢাকা ছাড়েন, পরিবার পরিজনের সাথে ঈদ করতে যান গ্রামের বাড়ি। এবার লম্বা ছুটি হয় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে। যারা ঈদে ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন, তাদের অনেকেই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। কেউ রেলে, আবার কেউ বাসে যাচ্ছেন গন্তব্যে, আবার অনেকেই জরুরি কাজ থাকায় ছুটি শেষ হওয়ার আগেই ঢাকা ফিরছেন। রোববার থেকে অফিস আদালত খুলবে। শুক্র ও শনিবার বাস, ট্রেন, লঞ্চে রাজধানীমুখী মানুষের চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ঈদের পর একটা রিল্যাক্স, একটু ঘোরা বাচ্চাদের সাথে, এটাই। বাড়িতে না, আমরা আত্মীয় বাসায় যাচ্ছি, ময়মনসিংহ যাবো, বেড়াতে যাবো। আমরা 3 দিনের সফরে যাব, আবার ব্যাক করবো, আবার রোববার দিন ব্যাক করবো। ঢাকার বাইরে যাচ্ছি, আমাদের একটু ঘুরতেও যাচ্ছি, ছুটিতে যাচ্ছি। ছুটিতে দেশে যাই নাই, তো এখন আমি ঘুরতে যাচ্ছি। এদিকে বাস টার্মিনালগুলোতেও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের উপস্থিতি দেখা গেছে। এর মাঝে আবার কেউ কেউ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন, যদিও যাত্রীদের তেমন একটা চাপ লক্ষ্য করা যায়নি। ঢাকা ছেড়ে যাওয়া বেশিরভাগ বাসেই দেখা গেছে যাত্রী সংকট। বাস সংশ্লিষ্টরা বলছেন, আগামী শুক্র ও শনিবার থেকে ঢাকায় ফেরা মানুষের ভিড় বাড়বে। বাসগুলো নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে, কিন্তু যাত্রী নেই। গাড়িগুলো খালি আসতেছে, খালি যেতেছে, এখনো যাত্রী ওই যেমন চাপ হইতেছে না। এমন চাপ তো পাই নেই। আগের বার গাড়ি ভরছি 1800 করে, এইবার মনে করেন যে 500 টাকার উপরে গাড়ি ভরতে পারিনি। কাউন্টারের ভাড়ায় 550 টাকা। কোনো ভোগান্তি নেই, কোথাও বাড়তি ভাড়াও নিচ্ছে না, বাড়তি ভাড়া চাচ্ছেও না। রাজধানী ঢাকায় এখনও ঈদের আমেজ, ঢাকায় এখনও ফেরেনি কর্মচাঞ্চল্য। ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। বিস্তারিত জানাতে বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, সড়কে যান চলাচল কেমন দেখছেন? দেবাশিস, যান চলাচল আছে, তবে অবিশ্বাস্য রকম কম। এই সময় আমি আছি বনানীতে, এবং এখন যেই সময়, এই সময় আসলে বনানীর চিত্র এমন থাকে না। পুরো রাস্তা আসলে যানবাহনের চাপে আটকে থাকে, প্রচণ্ড হর্নে আসলে কান ঝালাফালা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় সাধারণত। তবে এখন কিন্তু যেমনটি আপনিও ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা আসলে ফাঁকা, হাতে গোনা কয়েকটি যানবাহন চলছে। এবং যারা যাত্রী, তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, নগরবাসী তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে ঈদের এই কয়টি দিনই মানুষের নগর জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে। অসংখ্য মানুষ যখন ঢাকা ছাড়েন, তখন ঢাকায় যে যানবাহনের চাপ, মানুষের চাপ, সেটিও কমে যায়। এবং একই সঙ্গে যে ভোগান্তিগুলো হয়, ধুলোর যে প্রচণ্ড আধিক্য থাকে যানবাহনগুলোর চলাচলের ফলে, সেই ধুলোও মোটামুটি কম থাকে। এবং সেই সঙ্গে তারা বলছেন যে গণপরিবহনগুলোতে চলাচল করে আসলে এমন স্বস্তি শুধুমাত্র ঈদের সময়ে হওয়া সম্ভব। কারণ গণপরিবহনে আমরা কিন্তু দেখেছি যে যাত্রী সংকট রয়েছে, অধিকাংশ সিট ফাঁকা রেখে গণপরিবহনগুলো চলাচল করছে। এবং সাধারণত আমরা যেমনটি দেখি যে গণপরিবহনগুলোতে ঠিক এখন যে কয়টি বাজে, অর্থাৎ এই রাশ সময়ে গণপরিবহনগুলোর দরজা দিয়ে যাত্রীরা ঝুলে পর্যন্ত গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন, এবং প্রত্যেকটি গণপরিবহনের ঠেসাঠেসি করে আসলে মানুষ তার গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করেন। তবে এখন কিন্তু গণপরিবহনের যেই মূল সেবা, যেই মূল সুবিধা, আরাম, সেটি কিন্তু সকলে অনুভব করছেন। এবং সেইভাবেই কিন্তু সকলেই বলছেন যে আসলে ঢাকা শহর যে তিলোত্তমা নগরী, সেটি আসলে অনুভব করা যায় মন থেকে শুধুমাত্র এই ঈদের সময়ে। এবং সবাই বলছেন, যারা চলাচল করছেন
সবাই বলছেন যে আসলে এভাবেই যদি নগর জীবনটা উপভোগ করা সম্ভব হতো তাহলে আসলে জীবন মানের উন্নতি হতো, মানুষ স্বস্তিতে চলাচল করতে পারত। দেবাশিস, ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য। সিঙ্গাপুরে প্রায় 5 মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মা বাবার সাথে দেশে ফিরবে শিশুটি। গত বছর 19 জুলাই আন্দোলন যখন তুঙ্গে তখন মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে গুলিবিদ্ধ হয় মুসা। শিশুটির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল ও সিএমএইচে চিকিৎসা নেয় সে। গত 22 অক্টোবর উন্নত চিকিৎসার জন্য মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে 5 মাসের বেশি সময় ধরে মুসার চিকিৎসা চলে। চিকিৎসার পর শারীরিক অবস্থার বেশ উন্নতি হওয়ায় আজ রাত 10:30টায় দেশে ফিরছে শিশুটি। প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সাথে টেলিফোনে বৈঠক করেছেন মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং। বুধবার সন্ধ্যায় টেলিফোনে বৈঠক করেন তারা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন তারা। এটি এখন পর্যন্ত নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। সম্প্রতি মার্কিন সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য $73 মিলিয়ন নতুন আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া জুলাই আন্দোলনের বাংলাদেশি নারী ছাত্র নেতাদের সম্মানিত মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বহুল প্রকাশিত ইংরেজি দৈনিকের এক নারী সাংবাদিককে রাজধানীর বনশ্রীতে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার রাত 8টায় বনশ্রীর ব্লকের 3 নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করেন বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোট ভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়। এই ঘটনায় জিসান ও পার্থিব নামের দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেছে ভুক্তভোগী। পর্যটক নেই, তাই সেন্ট মার্টিনের প্রকৃতি সেজেছে আপন রূপে। প্রবাল দ্বীপের জীববৈচিত্র্য প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু কষ্টে আছে স্থানীয় মানুষ। একদিকে সাগরে মাছ কম, অন্যদিকে 10 মাস আসবে না তাদের জীবিকার প্রধান উৎস পর্যটক। এতে বেশ দুশ্চিন্তায় সেন্ট মার্টিনের মানুষ। বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি স্থানীয়দের। এহসান আল কুতুবিকে সাথে নিয়ে কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্ট। বিস্তীর্ণ বালুরাশি পেরিয়ে সমুদ্রের পানির দেখা পাওয়া যেন দুনিয়া জয় করার সমান কচ্ছপ ছানাদের কাছে। সেন্ট মার্টিনের সৈকতে মন ভালো করা এমন দৃশ্য এখন প্রতিদিনের। হাজার হাজার পর্যটকের ভিড়ে যা দেখা অসম্ভব। 2 যুগ ধরে সেন্ট মার্টিনে ন্যাচারালভাবে আপনার ডিমগুলি ফুটানো যাচ্ছে না। যেখানে ডিম পারে সেখানে হচ্ছে কুকুরে খেয়ে ফেলে, আপনার মানুষের চুরি করে নিয়ে যায়, গরু সাপে খেয়ে ফেলে। হ্যাচারির মাধ্যমে কৃত্রিমভাবে বাচ্চাগুলি আপনার ফুটাই সাগরে ছাড়ি দিচ্ছে আর কি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নানা অনিয়মের কারণে হুমকির মুখে ছিল এখানকার পরিবেশ। অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকত 4 মাস। এই মৌসুম থেকে মাত্র 2 মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের। সে অনুযায়ী 31 জানুয়ারি থেকে 10 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়। বন্ধের প্রায় 2 মাস পর অনেকটা ইতিবাচক পরিবর্তন দ্বীপটিতে। সৈকত জুড়ে নেই তেমন কোনো প্লাস্টিক, সৃষ্টি হচ্ছে নতুন নতুন প্রবাল, আবার প্রবালে জন্ম নিচ্ছে সামুদ্রিক উদ্ভিদও। জীববৈচিত্র্য পেয়েছে নতুন প্রাণ। পরিবেশটা আগের থেকে একটু ভালো হচ্ছে, মানুষের আনাগোনা কমেছে এবং এখানে আপনার পাখিরও আনাগোনা ভালো দেখা যাচ্ছে। শামুক ঝিনুকের সংখ্যা আমরা দেখছি সমুদ্রের পাড়ে অনেক বেশি শামুক ঝিনুকও আছে এবং কাঁকড়া, যে সমস্ত লাল কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের 40 থেকে 50 প্রজাতির কাঁকড়া আগের থেকে অনেক বেড়ে গেছে। তবে কষ্টে আছে এখানকার মানুষ। পর্যটক বন্ধে সেন্ট মার্টিনে যারা পর্যটক কেন্দ্রিক ব্যবসা করে গত 2 মাসের আয় দিয়ে সামনের 10 মাস কিভাবে চলবেন সেই দুশ্চিন্তায় তারা। আবার যারা দিনমজুর তাদের অবস্থাও বেশ নাকাল। এই যে আমাদের যে 2 মাস ব্যবসা দিয়েছে, এই 2 মাস নিয়ে আমাদের চলা খুব কঠিন হয়ে যাবে। আমাদের তো একদম টাকা দান নিয়ে চলতে হবে, এটাই তো বাধ্যতামূলক। সামনে তো এই জেলেও বন্ধ হয়ে যাবে, 58 দিন বন্ধ আছে, এগুলোও তো প্রায় বিরাট জমবে এখানে।
এই অবস্থা নিয়ে মানুষের খেতে খাওয়া মানুষের খুব অবস্থা। মরার উপর খাড়ার ঘা এই মৌসুমে তেমন মাছ উঠছে না সাগরে। এতে জেলে পরিবার বা মৎস্য ব্যবসায়ীদের অবস্থাও খারাপ। কন্যারে মাছ তো সারা জীবন পড়ে না, দেখেন একদিন যদি কন্যারে পাওয়া গেলে আর 5 দিন পাওয়া যায় মায়ানমার এরিয়াতে, তাইলে ওখানে যদি গিয়ে যদি আমরা মাছগুলা যদি না ধরি তাহলে আমাদের সংসারটা কিভাবে চালাবো? আরও 1 মাস পরে 2 মাস পরে মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে অনেক খারাপ একটা দুর্ভিক্ষ সৃষ্টি হবে এই দ্বীপের মধ্যে। টুরিস্ট বন্ধ হয়েছে, মাছও পরে নাই, আগামীর থেকে আবার বন্ধ দিয়ে দিছে, ঈদের পরে বন্ধ। যে টাইমে আমাদের সেন্ট মার্টিনে মাছ মারা হয়তো। জেলা প্রশাসন বলছে পরিবেশ রক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের জীবন জীবিকার জন্য বিকল্প কিছুর সন্ধান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তেমন বড় কোনো পদক্ষেপ দেখা যায়নি। অনেকগুলো জিনিস তারা তাৎক্ষণিকভাবে আমাদের বলেছেন। শুটকি, মৎস্য আহরণ, যেটি তারা আগে থেকে করতেন, সরকার সরাসরি গিয়ে বললেন আপনি এটা আপনি করেন, উনি ওনার যেটা বেস্ট পসিবল অপশনস বেসড অন স্কিল অ্যান্ড অপরচুনিটিস সেগুলো প্রপোজ করবেন, আমরা সেখানে সাপোর্ট করব। একপাশে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির অসহযোগিতা বা বাংলাদেশের দিকে তাক করে গুলি, অন্যদিকে সেন্ট মার্টিনের পরিবেশ বা জীববৈচিত্র্য রক্ষা, এই দুয়ে মিলে অনেকটা জটিলতা বা সমীকরণের মধ্যে পড়েছে বাংলাদেশ সরকার। আর এই জটিলতা বা সমীকরণের মধ্যে পড়ে স্থানীয় মানুষদের অনেকটা দুর্বিষহ অবস্থা। পর্যটক না থাকায় এখানকার মানুষদের অনেকটা না খেয়ে থাকতে হচ্ছে এবং সামনের 10 মাস যে কী হবে তা নিয়েও সন্দিহান এখানকার স্থানীয়রা। দ্রুতই তাদের দাবি তাদের বিকল্প জীবিকার সংস্থান করা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার। গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে তেল আবিব। বুধবার একদিনে আরও 77 ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে UNRWA এর একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে সেনারা। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করেছে বোমাবর্ষণ। প্রাণ গেছে শিশুসহ অন্তত 20 জনের। বেইত হানুন, বেইত লাহিয়াতেও আক্রান্ত হয়েছে শরণার্থী শিবির। দক্ষিণে খান ইউনিসের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হতাহতের শিকার অন্তত 14 জন। গাজা জুড়ে ভয়াবহ আগ্রাসনের পরও সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। রাফা ও আশেপাশে এরই মধ্যে আরও বাড়িয়েছে সেনা উপস্থিতি। আবারও গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সামরিক বাহিনী জানায় অন্তত 2টি রকেট ছোড়া হয়েছে। 2টি সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। এদিন রকেট হামলার জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বাজাতে শোনা যায়। বুধবার গাজায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েল। এরপরই চালানো হয়েছে এই রকেট হামলা। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় ইসরায়েলের পুনরায় হামলা শুরু করার পর গাজা থেকে দেশটির ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হচ্ছে। হামাস ছাড়াও হামলা চালাচ্ছে ইসলামিক জিহাদ।